আচ্ছা, তো আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকে হচ্ছে রেকর্ডেড ক্লাস 5 এটার পার্ট 1 নিয়ে আমি শুরুতে কথা বলবো। শুরুতে আমরা বৃত্ত নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে ফাংশন নিয়ে দেখব। ঠিক আছে? তো এই জিনিসটা আমি যদিও গতদিন অর্থাৎ শুক্রবারের ক্লাসে বুঝিয়েছিলাম, বাট তাও হচ্ছে আমি আবারও দেখাচ্ছি। সবাই একটু ভালোভাবে মনোযোগ দাও, খেয়াল করো যে এই টাইপটা এটাকে আমরা স্পেশাল টাইপ নাম দিছি এজন্য কারণ এটা বলতে পারো হচ্ছে দুইটা কনসেপ্টের সমষ্টি, এজন্য এটাকে স্পেশাল টাইপ নাম দেওয়া হয়েছে এবং এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে। ঠিক আছে? তো প্রশ্ন মানে টাইপটা হচ্ছে এরকম যে তোমার এক্স অক্ষকে স্পর্শ করতেছে এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করতেছে, এরকম একটা বৃত্তের সমীকরণ। যেমন দেখো, এই যে এটা হচ্ছে আমার বৃত্তটা, ঠিক আছে? এবং এই বৃত্তটার কি করতেছে, এক্স অক্ষকে স্পর্শ করতেছে, এক্স অক্ষকে স্পর্শ করতেছে এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা জানি যদি বৃত্ত কখনো এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্ত যদি কখনো কি করে, এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সেই কেন্দ্রের ভুজ যাই হোক না কেন, কোটি কি হবে, কোটি হবে হচ্ছে তার ব্যাসার্ধের সমান, কোটি হবে ব্যাসার্ধের মানের সমান। অর্থাৎ যদি কখনো এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কোটির মান হবে হচ্ছে আমার ব্যাসার্ধ, এটা আমরা জানি। তাহলে আমার কেন্দ্রটা কি হবে, এইচ কমা আর। তাহলে কেন্দ্রটা আসতেছে এইচ কমা আর। ওকে। আচ্ছা, এখন যদি দেখো, খেয়াল করো, আমার কেন্দ্রটা এইচ কমা আর হয়, এইচ কি হবে, এইচ হচ্ছে আমার এই বিন্দুর ভুজ, এইচ হচ্ছে কেন্দ্রের ভুজ। তাহলে এইচ যদি কেন্দ্রের ভুজ হয়, তাহলে আমি বলতে পারি না যে ওয়াই অক্ষ থেকে আমার যে কেন্দ্রের দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব সেটা হচ্ছে এইচ, ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব সেটা হচ্ছে এইচ। আর ওয়াই অক্ষ থেকে এই যে দূরত্বটা, সেটাকে আমি কি বলতে পারি, মূল বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব। তাহলে কিন্তু আরেকটা কথাও বলা যায়, এটা আসলে যদি এটা যে কোনো বৃত্তই হোক, সে যদি কখনো এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটা কি হবে, স্পর্শ বিন্দু কিন্তু এইচ কমা জিরো হবে। যাই হোক, এটা নিয়ে জাস্ট একটু কথা বললাম। অর্থাৎ যদি স্পর্শ বিন্দু এইচ কমা জিরো হয়, তাহলে কেন্দ্রের ভুজটাও কি হবে, ভুজটাও এইচ, মানে ভুজের বা কেন্দ্রের ভুজটা হবে হচ্ছে এইচ। যদি স্পর্শবিন্দু এইচ কমা জিরো হয়, কেন্দ্রের ভুজ হবে এইচ। ওকে। আর কোটিটা হচ্ছে ব্যাসার্ধের, মানে আর এর সমান হবে। আচ্ছা, এখন ধরি এই যে বৃত্তটা, এটা হচ্ছে ওয়াই অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করতেছে, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। ওকে। তো খেয়াল করো, এই এবি বিন্দু বা এবি রেখাংশটা কি, এই যে এবি রেখাংশ, এটা কিন্তু একই সাথে এই বৃত্তের একটা জ্যা, এই এবি রেখাংশটা একই সাথে বৃত্তের কি একটা জ্যা। এখন আমি কি করলাম, এই সি বিন্দু হতে বা কেন্দ্র হতে এই জ্যা এর উপর একটা লম্ব আঁকলাম, ধরো সিডি লম্ব টানলাম। ঠিক আছে? তো যেহেতু এই লম্বটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব রিপ্রেজেন্ট করতেছে, তাহলে এই লম্বের দৈর্ঘ্যটা কি হবে, অবভিয়াসলি ভুজের মানের সমান, মানে এইচ হবে। আমি এখন সিবি কে যোগ করে দিই, আমি এখন কি করব, সিবি কে যোগ করে দেব। ওকে। সিবি কিন্তু একই সাথে বৃত্তের একটা ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে সিবি হবে কি একটা ব্যাসার্ধ। ওকে। আচ্ছা, এখন আমি বিডি এর ভ্যালুটা আমার একটু জানতে লাগবে, কেন লাগবে সেটা আমরা বলতেছি। তো একটা জিনিস খেয়াল করো, যদি আমি বলতে পারি যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইচ কমা আর, কেন আর বললাম, ওই যে যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে বৃত্তের কোটিটা হবে কি, বা সরি কেন্দ্রের কোটিটা হবে কি, আমার ব্যাসার্ধের সমান। তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কি হয়, আমরা দেখছিলাম আগেও, যে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখন কথা হচ্ছে, হয় আমার আরটা দেয়া থাকতে পারে, না হয় কি এইচ এর ভ্যালুটা দেয়া থাকতে পারে। ঠিক আছে? এখন যদি দুইটার মধ্যে মানে কি একটা ভ্যালু গিভেন থাকবে, আরেকটা বের করতে হবে। তো এখন আরেকটা আমরা কিভাবে বের করব, এই পার্ট থেকে আমরা বের করার চেষ্টা করব। সেজন্য দেখো, এই যে সি থেকে আমি এ বি জ্যা এর উপর একটা লম্ব টানলাম সিডি, এবং আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোন একটা জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। তাই যদি এটা সমান দুই ভাগে ভাগ করে, তাহলে সেই ক্ষেত্রে, এবং জ্যা এর দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে এই দৈর্ঘ্যটা হবে কি, বি বাই টু হবে। তো এখন সাপোজ খেয়াল করো, যদি আমার এইচ দেয়া থাকে তাহলে আর টা আননোন, আর যদি আর দেয়া থাকে তাহলে এইচ টা আননোন। তাহলে এখন যদি আননোন কোনোটাকে বের করতে হয়, সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে ত্রিভুজের সম্পর্কটা ইউজ করতে হবে। যদি আমি ত্রিভুজ বিডিসি এর কথা বলি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমি বলতে পারবো যে হচ্ছে আমাদের অতিভুজ বিসি স্কয়ার, সেটা আসতেছে হচ্ছে বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওকে। আচ্ছা, এখন এই বিসিটা কি হবে, বিসি হচ্ছে আর স্কয়ার, বিডিটা হচ্ছে আমাদের বি বাই টু তার হোল স্কয়ার, আর সিডিটা হচ্ছে এইচ স্কয়ার। এখন এখান থেকে যদি তোমার এইচটা আননোন থাকে,
তুমি হচ্ছে এইচটা বের করে ফেলতে পারবা। যদি 8টা আননোন থাকে তাহলে 8টা বের করে ফেলতে পারবা। ছেদাংশটা প্রশ্নে মানে দেয়া থাকে। আর যদি ছেদাংশ না দেয়া থাকে, ছেদাংশ কিন্তু আমরা বের করতে পারি, যেটা আমি রেকর্ডেড ক্লাস 4 এ দেখাইছি। সেটা হচ্ছে বৃত্তের সূত্র থেকে এরা বের করা যায়। ওকে? তো আশা করি আমরা এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পারছি। তো এখান থেকে আননোন আর বা এইচটা বের করব, এবং আর বা এইচ বের করার পরে দেন হচ্ছে আমরা এই ইকুয়েশনে বসায়া দিব। তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখার চেষ্টা করি। ওকে, তো আমাদের এক্সাম্পলটা হচ্ছে এরকম, খেয়াল করো যে এক্স অক্ষকে একটা বৃত্ত এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করতেছে, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে 6 একক পরিমাণ অংশ ছেদ করতেছে বা খণ্ডন করতেছে। যদি হয় তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এই যে বৃত্তটা একটু আঁকি, যদি বৃত্তটা আঁকতে পারি তাহলে এটা হচ্ছে বৃত্তটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করতেছে, এবং সেই সাথে ওয়াই অক্ষ থেকে, এই যে ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ অংশ খণ্ডন করতেছে। যদি করে তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু বৃত্তটাকে ও হচ্ছে এক্স অক্ষে স্পর্শ করতেছে এবং তার ব্যাসার্ধ যদি আর হয় এবং স্পর্শবিন্দু যদি 4,0 হয়, তাহলে দেখো আমাকে যদি কেন্দ্রে যেতে হয় 0,0 বিন্দু থেকে, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর 4 একক পরিমাণ যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর আর একক পরিমাণ যেতে হবে। তাহলে কেন্দ্রটা কি হবে? 4,r। তাহলে কেন্দ্র যদি 4,r হয় আর ব্যাসার্ধ যদি r হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণ বলতে পারবো x-4 তার হোল স্কয়ার প্লাস y-r তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এই যে আমি যেটা বললাম যে আমাদের h অথবা r দুইটার একটা আননোন থাকবে আর এটা দেয়া থাকবে। তো এখানে দেখো আমার r টা হচ্ছে আননোন, তাহলে আমাকে r বা r এর ভ্যালুটা বের করতে হবে। এখন r এর ভ্যালুটা কিভাবে বের করব? তার জন্য আমরা এখানে একটা ত্রিভুজ আঁকবো। কিভাবে ত্রিভুজ আঁকবো দেখো, c থেকে আমরা যে দুইটা পয়েন্টে ছেদ করতেছি সেটাকে ধরো ab নাম দিলাম। সি থেকে এ বি এর উপর টানলাম লম্ব, ধরে নাও সিডি লম্ব। ঠিক আছে? এখন এই সিডি লম্বের দৈর্ঘ্যটা কি হবে? সিডি লম্বের দৈর্ঘ্যটা হবে হচ্ছে আমার 4, অর্থাৎ সি বিন্দুর ভুজের সমান। ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব কি? কোন একটা বিন্দুর ভুজের সমান 4। এবং যেহেতু এবিটা হচ্ছে জ্যা, তাহলে সিডি লম্বটা এবি কে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ এই বিডি এর দৈর্ঘ্য হবে 3। এখন যদি আমরা সিবি কে অ্যাড করে দেই, এখন যদি আমরা কি করি? সিবি কে অ্যাড করে দেই, তাহলে সেই ক্ষেত্রে সিবিটা কি হবে? আমার ব্যাসার্ধের সমান হবে। কারণ কি, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ রিপ্রেজেন্ট করতেছে, কেন্দ্র থেকে যে কোনো একটা বৃত্তের যে কোনো একটা প্রান্ত বিন্দু পর্যন্ত বা বৃত্তের যে কোনো একটা বিন্দুর সংযোজক রেখা, সেটা হচ্ছে ব্যাসার্ধ রিপ্রেজেন্ট করে। তাহলে যদি এটা ব্যাসার্ধ রিপ্রেজেন্ট করে এবং আমার এটা 4 হয়, এটা 3 হয়, তাহলে এখন আমি সমকোণী ত্রিভুজ সিডিবি থেকে বলতে পারবো যে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, যেটা আসে হচ্ছে 25। এখন যেহেতু ব্যাসার্ধ আর আলটিমেটলি আসলে পজিটিভ হওয়া উচিত, বাট এখানে আমরা প্লাস মাইনাস নিব। কেন নিচ্ছি একটু খেয়াল করো। এই যে ব্যাসার্ধটা, আর যদিও ব্যাসার্ধ রিপ্রেজেন্ট করতেছে, সেম ভাবে আর কিন্তু আমার এখানে কেন্দ্রের একটা কি কোটিও রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে? তো কেন্দ্রের কোটি কিন্তু তোমার চাইলে পজিটিভ হতে পারে, আবার কি নিচে গেলে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো যেহেতু এটা একটা কোটি রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য আর এর মানটা কিন্তু প্লাস মাইনাস দুইটাই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? x-4 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস মাইনাস 5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তো এটা আমার নির্ণেয় ইকুয়েশন। এখন তুমি, এটা কিন্তু আমরা একটা 4 নাম্বারের ম্যাথ সলভ করলাম। ঠিক আছে? ম্যাথটা দেখতে খুব ছোট লাগতেছে, এজন্যই কিন্তু আমি বলছি যে ভর্তি পরীক্ষার সময় আমাদেরকে আদর্শ সমীকরণ ইউজ করে সলভ করতে দিতে পারে বা দেয়, মানে ওই সময় আমাদের এই প্রসেসটা ইউজ করতে হয় যেন সংক্ষিপ্ত হয়। কিন্তু এইচএসসি তে তুমি কি এতটুকু করলে হবে? এইচএসসি তে কিন্তু এতটুকু করলে হচ্ছে না, আমাকে 4 নাম্বার নাও দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে দেখো এখানে যে প্রসেসটুকু আমরা করছিলাম, ত্রিভুজ বানানো, লম্ব টানা, সমান 2 ভাগে ভাগ করতেছে, 6 এর হাফ হয়ে গেছে 3, তারপর হচ্ছে ব্যাসার্ধ, এই ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে বলতে পারতেছি। এই যে এখানের বাংলা কথার যে পার্টগুলা, এই কথাগুলো তোমাকে এইচএসসি তে বলতে হবে। যদি এতটুকু বলতে পারো, তাহলেই তুমি পরিপূর্ণ নাম্বার পাবা। ওকে? আচ্ছা, এটা গেল আমাদের প্রথম কথা, যে আমাদের পুরা বাংলা কথাটা বলে আসতে হবে। তো যখন আমরা ম্যাথ করব, এটা জাস্ট আমি একটা দিলাম, তো যখন ম্যাথ করব ওই ক্ষেত্রে আমি আবারও এই কথাগুলো বলবো, কোনো সমস্যা নাই। ওকে? এখন আসি যে কেন আমরা এখানে প্লাস মাইনাস দুইটাই নিলাম। ঠিক আছে? কেন আমরা কেবলমাত্র মাইনাস বা কেবলমাত্র প্লাস নেই, প্লাস মাইনাস দুইটাই নিছি। তো দেখো এখানে প্লাস মাইনাস দিয়ে কিন্তু আসলে দুইটা বৃত্ত বোঝাচ্ছে।
একটা হচ্ছে প্লাস দিয়ে মানে জাস্ট ওয়াই প্লাস ফাইভ তার হোল স্কোয়ার, একটা মাইনাস দিয়ে ওয়াই মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার। কিন্তু কেন দুইটা বৃত্ত আসতেছে? কারণ খেয়াল করো, আমার এখানে বৃত্তটার শর্ত কি দিছে? শর্ত দিছে হচ্ছে 4,0 বিন্দুতে স্পর্শ করবে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক মানে অংশ কাটবে। 4,0 তে স্পর্শ করবে এবং ওয়াই অক্ষ থেকে 6 পরিমাণ অংশ কাটবে, ঠিক আছে, বা 6 একক পরিমাণ অংশ কাটবে। এখন বুঝো, এই বৃত্তটা কিন্তু যেমন ধনাত্মক দিকে হইতে পারে, বৃত্তটা কি এদিকেও হইতে পারে না? দেখো 4,0 বিন্দুতে স্পর্শ করে আর হচ্ছে ওয়াই অক্ষ থেকে তোমার 6 একক কাটে। এটা কিন্তু নিচের দিকেও হতে পারে। তো উপরের দিকে যদি হয় তাহলে আমার কেন্দ্র হবে হচ্ছে 4,+5, আর নিচের দিকে যদি হয় কেন্দ্র হবে 4,-5। সো আমার কেন্দ্র কিন্তু উপরেও হতে পারে, সেম ভাবে কি কেন্দ্র নিচেও হতে পারে, অর্থাৎ বৃত্তটার দুইটা অবস্থান সম্ভব। তো দুইটা অবস্থানের জন্য কি হবে? বৃত্তের ইকুয়েশন আসবে দুইটা, এজন্য আমাদের দুইটা ভ্যালু আসছে। ওকে, এখন আসি আমরা আমাদের স্পেশাল টাইপ 2 তে, যে y অক্ষকে স্পর্শ করতেছে এবং x অক্ষ থেকে a পরিমাণ অংশ ছেদ করতেছে এরূপ বৃত্তের সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে y অক্ষকে স্পর্শ করতেছে এবং x অক্ষ থেকে a পরিমাণ অংশ ছেদ করে এরূপ বৃত্তের সমীকরণ। তাহলে y অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে এই কেন্দ্রের ভুজ যাই হোক, সরি, কোটি যাই হোক না কেন, ভুজ কিন্তু আরই হবে। তাহলে আমি বলতে পারি কেন্দ্রটা হচ্ছে r, কে। ওকে, কেন আর কমাকে? কারণ আমার কোন একটা বিন্দুর ভুজ বোঝায় কি, আমার ওয়াই অক্ষ থেকে তার বিন্দুটা লম্ব দূরত্ব, এবং এখানে লম্ব দূরত্ব কিন্তু বৃত্তের ব্যাসার্ধেরই সমান আসতেছে। এটা নিয়ে আমরা আগে কথা বলছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন কি বলতে পারি? আমরা ইকুয়েশন বলতে পারি এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। কিন্তু এখানে এখনো কিন্তু আমরা হয় মানে এখানে হচ্ছে যে কোনো একটা নোন থাকবে, একটা আননোন থাকবে, হয় আর নোন, কে আননোন, অথবা কে নোন আর আননোন। তো দুইটার যে কোনো একটা নোন বা আননোন থাকবে। তাহলে যেটা আননোন আছে সেটাকে আমার বের করতে হবে। এখন এটা কিভাবে বের করব? দেখো, এই জায়গায় আমরা এই জন্য কি করব, সি বিন্দু থেকে এই যে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। তো ধরে নেই এই এক্স অক্ষ থেকে যে এই অংশটা কাটতেছে, এই জ্যা এর মানটা হচ্ছে, বা জ্যা এর দৈর্ঘ্যটা হচ্ছে এবি জ্যা, বা জ্যা এর নামটা দিলাম আমরা এবি জ্যা। এখন এই এবি জ্যা এর উপর আমরা একটা লম্ব টানলাম, তাহলে স্বভাবতই কি হবে? এটা সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে টোটালটা যেহেতু এ হয়, এটা হবে a/2। ওকে, দেন আমরা হচ্ছে এই যে সি এ, এটাকে যোগ করে দেই। তো যদি সি এ কে যোগ করে দেই, এটা কি অবভিয়াসলি আমার ব্যাসার্ধ রিপ্রেজেন্ট করতেছে, সি এ, একই রকম ভাবে। এবং দেখো এই যে সি বিন্দু থেকে এবি জ্যা এর উপর যে লম্ব টানলাম, সেটা হচ্ছে কে। কেন কে? কারণ কি, এক্স অক্ষ থেকে সি বিন্দু লম্ব দূরত্ব, যেটা কি বিন্দুর কোটিকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই যে সেম আগের মতো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পাইলাম, এবং এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারি যে আর স্কোয়ার হচ্ছে a/2 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তো খেয়াল করো, এখান থেকে তোমার যদি কোনোটা আননোন থাকে, যদি কে আননোন থাকে বের করতে পারবা, এখানে যেমন আর আননোন থাকলে সেটা বের করতে পারবা। ওকে, আর এটা সচরাচর দেয়াই থাকে। ঠিক আছে? তো আশা করি এই ধরনের ম্যাথগুলা আমরা সলভ করতে পারবো। ওকে, তো এরকম একটা ম্যাথ আমি এসডব্লিউ আকারে দিয়েছিলাম, তো আমি এটা চেষ্টা করি একটু সলভ করে দেওয়ার তোমাদের। দেখো, প্রশ্নটা বলা আছে এরকম যে একটা বৃত্ত, সে হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। দেখাচ্ছি, একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 একক বলা আছে। ওয়াই অক্ষকে স্পর্শ করে একটা বৃত্ত যেটা 10 একক ব্যাসার্ধ বিশিষ্ট, এবং ওই বৃত্তটা এক্স অক্ষ থেকে 12 একক অংশ ছেদ করে। এক্স অক্ষ থেকে কি করে? 12 একক অংশ ছেদ করে। যদি করে তাহলে ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে। তো বুঝো, এখানে কিন্তু আমার ব্যাসার্ধটা দিয়ে দিচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে 10 একক। ঠিক আছে? আর কত অংশ ছেদ করতেছে? 12 একক অংশ ছেদ করতেছে। তাহলে আমার বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করব? বুঝো, তাহলে এখানে আমার যদি ব্যাসার্ধ হয় আর মানে 10 একক, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র কিন্তু কি হবে? 10, কে হবে। আশা করি এটা সবাই বুঝি, যে হচ্ছে যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, কেন্দ্র ভুজ হবে হচ্ছে ব্যাসার্ধের সমান, কোটি অন্য কিছু একটা হবে আর কি। ঠিক আছে, যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করতেছে না, ছেদ করতেছে। এখন আমি কি করলাম, সি থেকে আমার এই যে ছেদাংশ আছে, ছেদাংশকে নাম দিই ধরো এবি, ছেদাংশের উপর একটা লম্ব টানলাম। ওকে, আচ্ছা ধরে নেই সিডি লম্ব। এখন সিডি লম্বটা কি করবে? সেটা হচ্ছে এই যে এবি কে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে পুরাটা এবির দৈর্ঘ্য যদি 12 হয়, চিত্রটা ছোট হয়ে গেছে, একটু খেয়াল করো, যে এবি এর দৈর্ঘ্য যদি কি হয় 12 হয়, তাহলে এর অর্ধেকের দৈর্ঘ্য হবে হচ্ছে 6।
এবং যেহেতু সি থেকে আমি এক্স অক্ষের উপর লম্ব টানছি, সিডি এর দৈর্ঘ্যটা হচ্ছে কে। এখন আমি সি এ কে যোগ করি। এই যে এই বাংলা কথাগুলো আমরা যেগুলো বলতেছি এগুলো কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে, আপাতত আমি লেখায় লেখায় করাচ্ছি না। ঠিক আছে? তো সি এ কে যোগ করি। এখন যখন আমি সি এ কে যোগ করছি, সি এও কিন্তু একটা ব্যাসার্ধ মানে 10। এখন যদি ত্রিভুজ আমি সি এ ডি নিয়ে কথা বলি, তাহলে সি এ ডি নিয়ে কথা বললে কি আসতেছে? 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 6 স্কয়ার প্লাস কে স্কয়ার। এখন এখান থেকে আমার কে স্কয়ারটা কি হবে? 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার মানে আসে হচ্ছে 64। তাহলে কে আসবে হচ্ছে আমার +-8। কেন আমি প্লাস মাইনাস নিলাম? কারণ কে আমার কোটি রিপ্রেজেন্ট করতেছে। কোটি আমার পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। ঠিক আছে? কোটি কিন্তু কি হইতে পারে? পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। আচ্ছা, তাহলে কোটিটা পেয়ে গেলাম। এখন আমার ভুজ পাওয়ার বাকি। তো আমরা বলছি যে ভুজ তো 10ই হবে। এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস বুঝো, আমরা যেটা বলছিলাম যে যখন কোন একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, তখন বৃত্তের ভুজের মান, ঠিক আছে? এটা কিন্তু আমি ভুজ বলি নাই। ভুজের মান হচ্ছে ব্যাসার্ধের সমান হবে। বৃত্তের ভুজের মান সেটা ব্যাসার্ধের সমান হবে। তো ভুজ তো সচরাচর আমরা এইচ ধরি। কেন্দ্র যদি এইচ কমা কে হয়, ভুজ ধরি হচ্ছে এইচ। তাহলে ভুজের মানটা কি? মডুলাস অফ এইচ। সেটা হচ্ছে ব্যাসার্ধের মানের সমান মানে 10। তাহলে অতএব আমরা এইচ ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? বৃত্তের ভুজ কি বলতে পারবো? +-10। বুঝতে পারছি ব্যাপারটা? +-10। এখন এটা কেন আসতেছে আমি একটা চিত্র দিয়েও ব্যাখ্যা করব। বাট আপাতত বলি যে এখানে এইচটা কি আসতেছে? +-10। তাহলে এখানে ভুজও কিন্তু +-10, কোটি +-8। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণ হবে x +-10 তার হোল স্কয়ার প্লাস y +-8 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, মানে ব্যাসার্ধ হচ্ছে 10, 10 এর স্কয়ার হচ্ছে 100। এটা হচ্ছে আমার নির্ণেয় বৃত্ত। ঠিক আছে? এখানে কিন্তু 4টা বৃত্ত রিপ্রেজেন্ট করতেছে। প্লাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস। ওকে? এখানে 4টা বৃত্ত রিপ্রেজেন্ট করতেছে। এখন তুমি বলতে পারো যে আগের অ্যান্সারে আমাদের 2টা ছিল। এই অ্যান্সারে 4টা কেন আসলো? কারণ দেখো বলতেছি। এখানে আমাকে বলছে যে এটা y অক্ষকে স্পর্শ করতেছে 10 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তো বুঝো 10 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কিন্তু এখানেও হইতে পারে, উপরে যেমন হইতে পারে, নিচেও হইতে পারে। আবার সেম ভাবে এই জায়গায়ও হইতে পারে, এই জায়গায়ও হইতে পারে। বুঝো? এই এবং 4টা বৃত্তই কিন্তু আমার শর্তটা ফিল আপ করতে পারে যে 10 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এবং এক্স অক্ষ থেকে কাটতেছে 12 একক। 10 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষ থেকে কাটতেছে 12 একক। 10 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষ থেকে কাটতেছে 12 একক। 10 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষ থেকে কাটতেছে 12 একক। তো এখানে কিন্তু আমার এরকম 4টা বৃত্তই হওয়া পসিবল। যেহেতু 4টা বৃত্ত হওয়া পসিবল, এজন্য আমার কিন্তু 4টা কেন্দ্র হইতে পারে। আর যেহেতু 4টা কেন্দ্র হইতে পারে, তাই 4টা বৃত্ত চলে আসতেছে এখানে। ওকে? তো আমার 4টা বৃত্ত চলে আসাটা এখানে দোষের কিছু না। এখানে 4টা বৃত্তই আসবে। কিন্তু আগেরটাই কেন আসে নাই? আগেরটাই কিন্তু আমরা পজিশনটা ফিক্স করে দিয়েছি যে এটা 4,0 বিন্দুতে স্পর্শ করতেছে। তো যেহেতু 4,0 বিন্দুতে স্পর্শ করতেছিল মানে আগের ম্যাথটায়, তো যেহেতু 4,0 বিন্দুতে কি করতেছিল? স্পর্শ করতেছিল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কখনো বামে যাওয়া সম্ভব না। এটার 2টা অবস্থান সম্ভব ছিল। কারণ কি আমি 4,0 একটা পয়েন্টকে ফিক্স করে দিছি। এখানে যেহেতু কোনো ধরনের পয়েন্ট ফিক্স করা হয়নি, জাস্ট 10 একক আর হচ্ছে এক্স অক্ষ থেকে কাটতেছে 12 একক। যেহেতু খালি দৈর্ঘ্য 2টাকে ফিক্স করে দিছে, কোনো ধরনের কোয়াড্রেন্ট ফিক্স করা হয় নাই। এজন্য এখানে 4টা পসিবল অ্যান্সার সম্ভব। তাই এখানে আমাদের বৃত্ত আসছেও কয়টা? 4টা। যদি কোনো সমস্যা থাকে এই জায়গাটা বুঝতে, আমাকে তোমরা পরেও আবার মেসেজে বলতে পারো অথবা নেক্সট আমাদের যে রিভিউ ক্লাস সেখানে তোমরা বলে দিতে পারো। ওকে? আচ্ছা। তো এরপরে আসি আমাদের নেক্সট যে থিওরিটা সেটাতে। এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি। তো আমি এটার একটু প্রুফটাও দেখাবো কিভাবে আসছে। দেন আমি হচ্ছে এটা রিলেটেড একটা ম্যাথও দেখাবো। দেখো, কনসেপ্ট আর কি। এই কনসেপ্টটাতে বলছে যে একটা বৃত্তের যে কোনো একটা ব্যাসের প্রান্তবিন্দু জানা আছে। ঠিক আছে? একটা বৃত্তের যে কোনো ব্যাস, ব্যাসটা যে কোনো হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, একটা ব্যাস হইলো। তার হচ্ছে 2টা প্রান্তবিন্দু জানা আছে। এই যে এই প্রান্তবিন্দুটা আর এই প্রান্তবিন্দুটা তোমার জানা আছে। যদি জানা থাকে তাহলে এই প্রান্তবিন্দু থেকে তোমাকে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো বৃত্তের সমীকরণটা কিভাবে নির্ণয় করব? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বৃত্তটা আঁকলাম এবং বৃত্তের যে কোনো একটা ব্যাস আছে এ আর বি, এ বি ব্যাস। এই এ বি ব্যাসের 2টা প্রান্তবিন্দু জানি। একটা হচ্ছে x1 y1 আর একটা কি x2 y2। ওকে? এখন এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু নিলাম P,
এক্স কমা ওয়াই কেন নিলাম? কারণ হচ্ছে বুঝো আমাদের এখানে সঞ্চার পথের সমীকরণ মানে বৃত্তের সমীকরণটা বের করতে হবে, বা আমি বলতে পারি এটা সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। এখন যদি কোনো একটা সঞ্চার পথের সমীকরণ বের করতে হয় তার উপরস্থ একটা বিন্দু নেই আমরা, এটাই তো প্রথম স্টেপ, যে এর উপরস্থ একটা বিন্দু নিতে হবে যাকে আমরা নাম দিলাম এক্স কমা ওয়াই। ওকে, আচ্ছা, তো উপরস্থ একটা বিন্দু নিলাম এক্স কমা ওয়াই, এবং এই উপরস্থ বিন্দু থেকে বা উপরস্থ বিন্দুর সাথে আমরা কি করলাম, এ আর বি কে যোগ করলাম। এখন খেয়াল করো আমরা পিটাকে কিন্তু এদিকেও নিতে পারতাম, পিটাকে এই সাইডেও নিতে পারতাম, মানে যে কোনো একদিকে নিতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি মাঝখানে নিছি, এর মানে মাঝখানে নিতে হবে তা না, তুমি এই সাইডে নাও, তাও কি করবা যে পি এ পিবি, এখানে নিলেও কি করতে হবে, পি এ পিবি কে যোগ করতে হবে, আমরা যোগ করলাম, ঠিক আছে করলাম। এখন বুঝো এই যে অ্যাঙ্গেল এপিবি বা বিপি, এটা এপিবি অ্যাঙ্গেলটা, এটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। যদি এক সমকোণ হয় তাহলে আমি বলতে পারবো কি, এই যে এপিটা এটা হচ্ছে বিপি এর উপর লম্ব, তাহলে আমি এটাও বলতে পারি যে আমার এপি রেখার ঢাল আর বিপি রেখার ঢালের গুণফল কি হবে, অবভিয়াসলি -1 হবে, কারণ আমরা জানি দুইটা লম্ব রেখার ঢালের গুণফল হয় -1। তো এখান থেকে আমরা কিন্তু এই সঞ্চার পথের সমীকরণটা পেয়ে যাচ্ছি, একটা শর্ত লাগবে, সেই শর্ত থেকে সঞ্চার পথের সমীকরণ চলে আসতেছে। তো কি হবে দেখো, আমরা বলতে পারি y মাইনাস এম অফ এপি, সরি এখানে বলতে পারি y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইন্টু y মাইনাস y2 বিপি এর জন্য ডিভাইডেড বাই x মাইনাস x2 ইজ ইকুয়াল টু কত, -1। ওকে, আচ্ছা, তো এখানে আমরা এই যে উপরে যে y মাইনাস y1 আর এই যে y মাইনাস y2 এই দুইটাকে একসাথে গুণ আকারে রাখলাম, আর ওই সাইডে হচ্ছে মাইনাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 কে একসাথে নিলাম। দেন সবগুলোকে আমি যদি এখন বামে নিয়ে আসি, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইজ ইকুয়াল টু 0, অথবা তুমি যদি x এর টার্মগুলোকে আগে রাখতে চাও, মেইনলি আমাদের বইগুলোতে x এর টার্মটাকে আগে রাখছে, সো x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা পাইলাম, এটাকে আমি বলবো হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। তো সঞ্চার পথটা তো অবভিয়াসলি আমি বৃত্ত ধরে আঁকছি, তাহলে এটা বৃত্তই পাবো, তাহলে এটাই হচ্ছে কি আমার নির্ণয় বৃত্তের সমীকরণ। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, আমাদের কিভাবে প্রতিপাদন হচ্ছে সেটা দরকার নাই, বাট তাও জানা থাকা উচিত, এই জন্য আমি দেখাইলাম। তো কিভাবে আসছে জিনিসটা, যে হচ্ছে বা মোরাল অফ দ্য স্টোরি কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যদি বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু আমি জানি x1 y1 আর এটা হচ্ছে x2 y2, তাহলে সেক্ষেত্রে সমীকরণ হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। এটা আমার সমীকরণটা পেয়ে যাব। ওকে, এখন আমরা হচ্ছে এই কনসেপ্ট রিলেটেড একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের পার্ট 1টা শেষ হয়ে যাবে। তো ম্যাথগুলো খুবই ইজি হয় এই থিওরি রিলেটেড, মানে খুব একটা পেঁচায় না বা কোনো ঝামেলাও করে না। ওকে, তো বলে দিছে একটা বৃত্তের কোন একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেয়া আছে, একটা হচ্ছে 7, -6 আর একটা হচ্ছে -2, 3। যদি হয় তাহলে বৃত্তের সমীকরণ, তাহলে নির্ণেয় বৃত্ত, সেটা কি হবে, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। দেখো x1টা হচ্ছে আমার 7, x2টা হচ্ছে -2, তো এই জন্য মাইনাসে মাইনাসে +2 প্লাস y মাইনাস মাইনাসে মাইনাসে +6 ইন্টু y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই যে এখানে যদি আমি এটাকে গুণ দিয়ে দিই তাইলে আমার বৃত্ত চলে আসতেছে, তাহলে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 7x মানে মাইনাস 5x মাইনাস 14 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 6y মানে প্লাস 3y মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের সমীকরণটা চলে আসে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 3y দেন 18 20 30 32 মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের বৃত্তের সমীকরণটা বা কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা পেয়ে যাচ্ছি। তো এভাবে আমাদের কি করতে হবে, বৃত্তের সমীকরণগুলা সমাধান করতে হবে যদি বৃত্তের দুইটা প্রান্তবিন্দু দেয়া থাকে। তো আমাদের রেকর্ডেড ক্লাস 5-এর ফার্স্ট পার্ট এই পর্যন্তই, আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে ফাংশনের উপর, তখন আবার কথা হবে।